শাসনতন্ত্রে পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন? দেখেন, বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভবন। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধী দেয় হোক আর একটা না হোক। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না, 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন। সাংঘাতিক প্রশ্ন। এটা একবার চোখ খুললেই বাইরে হয়ে যাবে। এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে, একটা, দুইটা, তিনটা, কনজিকিউটিভ 15 বছর। কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে 10 বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে, কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে। বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। পার্লামেন্টের দুইটা হয়ে যাবে, একটা হয়ে যাবে উচ্চ কক্ষ, একটা হয়ে যাবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে। কোন দল যদি 5% পায়, 5%-এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন। কোন দল যদি 20% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 20টা আসন পাবেন। কোন দল যদি 60% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চকক্ষে। তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না। ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায়? 30, 40, 45, 42, 43, তাহলে 100-র ভিতরে 43 জন পাবেন। এর মানে কি দাঁড়াচ্ছে? এটার নাম হবে সিনেট। এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট। নিম্ন কক্ষের নাম হবে সংসদ, উচ্চ কক্ষের নাম হবে সিনেট। তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ কক্ষের একজন স্পিকার, ডেপুটি স্পিকার আছে, নিম্ন কক্ষের আরেকজন স্পিকার, ডেপুটি স্পিকার আছে। ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের জন হবে বিরোধী দল থেকে, নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর্টিকেল 70-এর ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। স্বাধীনতা পাচ্ছে সংসদরা, সাংসদরা স্বাধীনতা পাচ্ছে, সংসদ সদস্যরা লিবার্টি পাচ্ছে। এক হলো অর্থ বিল আর একটা হলো নো কনফিডেন্স। এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে, ভোটও দিতে পারবে, এগ্রিও করতে পারবে, ডিসএগ্রিও করতে পারবে। যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট পরিবর্তন হচ্ছে। সাংঘাতিক ব্যাপার। এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী 10, 20, 30 বছর, তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে, নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে। 30 বছর চিন্তা করেন, চোখ বন্ধ করে 30 বছরে 10 বছর করে 3 জন লোক আসতে গেছে। যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না, যে লোক হলো উচ্চ কক্ষে আছে সে লোক নিম্ন কক্ষে নাই। উচ্চ কক্ষে মেজরিটি এক দলের, নিম্ন কক্ষে মেজরিটি আরেক দলের। উচ্চ কক্ষে হলে এই 20 জন কোনোভাবেই একমত হতে পারছে না, নিম্ন কক্ষে একমত হয়ে যাচ্ছে। এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে, এটা 30 বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। এখন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারণ এগুলো হচ্ছে। যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে, বলেছে প্রথম প্রস্তাব হবে কি, গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে। এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি। এটা এখন বসে বসে পড়ছিলাম, এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে। বলছে আদেশ জারি করবে হলো সরকার।
যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল, বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে। যে বিতর্কটা আমরা ঐকমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম। ঐকমত্য কমিশনকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি 106, সংবিধানের 106 অনুচ্ছেদ। এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে, এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এখন আর 106 নাই, এখন এসে কি বলছেন, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল। এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন, তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার। এবং দেখেন আরো ইন্টারেস্টিং, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25, উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে, এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে, একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে, গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না, বড় ধরনের পরিবর্তন আসতেছে। গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে। নতুন পার্লামেন্ট হবে, তার দুটো পাওয়ার থাকবে, একটা হবে সংবিধান সংস্কার সভা নাম, যে নাকি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে, পাওয়ার এক্সারসাইজ করবে, আর একটা হবে সাধারণ পাওয়ার। যা সংবিধান সংস্কার সভা হবে, এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে, নতুন সংবিধানে ইনকর্পোরেটেড হবে, পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে। প্রথম পার্টটুকু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব, এটা এখানে শেষ হয়ে যাবে। এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের। এই প্রক্রিয়াটা এখন যদি স্মুথলি পার করা যায়, উইদাউট এনি আননেসেসারি ডিবেট, উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন, এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায়, সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব পালন শেষ, এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে। এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায়, আমার ধারণা এই 1-1.5 বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত। মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে আসেছে, যেখানে মেজর ডিসেন্টিং পার্ট ছিল এক জায়গায়, সেটা ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষ নিম্নকক্ষের জায়গায় আমরা মেজর ডিসেন্টিং ছিলাম না, মেজর ডিসেন্টিং ছিল উচ্চকক্ষ গঠিত হবে পিআর এর মাধ্যমে, এই জায়গায় ছিল মেজর ডিসেন্টিং। উচ্চকক্ষকে পিআর এর মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না, এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন, আবার দলীয় প্রধান থাকবেন না, এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে ক্রিয়েট করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে 5টা প্রপোজাল দেওয়া হয়েছে, অপশন 1, অপশন 2, 3, 4, 5। চতুর্থ অপশনে গিয়ে 1-2টা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না। এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবরে যাওয়ার প্রয়োজন নেই। লাস্ট কথা বলি, শেষ করে দিচ্ছি আমি। সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কথা, আপনি প্রশ্নটা কিভাবে যাবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং ইহা তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করে দিয়েছেন কি না? এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার। যারা হা হচ্ছে তারা হা বলবে, যারা না হচ্ছে তারা না বলবে। যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে, সংস্কার কিন্তু 84টার সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না, অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না। গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে, আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে। সুতরাং এইখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন, বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই। ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে, আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে। এখন একটা বিতর্ক আছে এখানে, সামনে ওই দিন হবে নাকি আগে হবে। আমরা বলেছিলাম আগে হোক, আগে হওয়া উচিত, এবং এখনো যতটুকু সময় আছে